এবার ভারতকে নিয়ে কঠিন অ্যাকশনে গেলেন ডক্টর ইউনূস এবং সেনাপ্রধান। এইদিকে নতুন পরিকল্পনা করেছেন তারেক রহমান। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভারত সরকারের এরকম চিপা মার্কার সিদ্ধান্তে আমরা কিন্তু প্রতিবাদ জানাই বরাবরই। তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরেকটু শক্ত ভূমিকা নিয়ে এম্বাসিগুলো এখানে সেট আপ করা উচিত। এর পরবর্তী সরকারগুলোর এতটুকু ইন্টারন্যাশনাল ইমেজ নাই যেটা ডক্টর ইউনূসের আছে। ইতিহাসের নতুন অধ্যায় খোলার আহ্বান তারেক রহমানের। সার্বিক আহ্বানের মধ্য দিয়ে আসলে সুনির্দিষ্ট কোনো লক্ষ্য আছে কিনা সেটাও নিশ্চয়ই দর্শক পরে বোঝা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক শ্রোতা, এবার ভারত সরকার নরেন্দ্র মোদীকে উচিত জবাব দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূস। এইদিকে আবার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ভারতের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাচ্ছেন, এমনই ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান। দর্শক শ্রোতা, সব মিলিয়ে নরেন্দ্র মোদী মহাবিপদে পড়তে চলেছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। দর্শক শ্রোতা, এইদিকে আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নতুন কোনো অধ্যায় শুরু করতে যাচ্ছেন, নতুন কোনো পরিকল্পনা করেছেন। দর্শক শ্রোতা, দেশবাসীকে নতুন বার্তা দিয়েছেন, নতুন কোনো অ্যাকশনে যাচ্ছেন তারেক রহমান। সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য রয়েছে। তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাই, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ভারতের মাঝে মাঝে মনে হয় ভারত সরকারের, আমি বরাবরই ভারত সরকারের সমালোচক, বারবারই বলি ভারতের জনগণ টু বাংলাদেশের জনগণ ভালোবাসার জায়গা আলাদা, কিন্তু সরকার যখন এই দেশের জনগণকে বিপদে ফেলার চেষ্টা করে তখনই কিন্তু আমি প্রতিবাদ করি। বাংলাদেশে আপনারা জানেন যে এই মুহূর্তে ভারত সরকার যে কৃত্রিম ভিসা সংকট ইস্যুটা তৈরি করেছে তাতে তাদের দেশ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশের মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু ক্ষতিগ্রস্তের জায়গাটা এখন অন্য জায়গায় চলে গেছে। বাংলাদেশে পৃথিবীর অনেক দেশের অ্যাম্বাসি নাই বা কনজুলেট শাখা নেই, যার কারণে আমরা বাংলাদেশের মানুষ প্রতিনিয়ত ভারতে গেছি, সেখান থেকে ভিসা প্রসেসিং করছি, স্টুডেন্ট ভিসা থেকে শুরু করে ট্যুরিস্ট বারো নানান ভিসার জন্য ভারতে কিন্তু যেতে হয়েছে। বড় দেশ, তাদের এখানে সবারই অ্যাম্বাসি আছে। তো আমরা যে ভারত গেছি, ভারত সরকার কি প্লেনের টিকিট ব্যবসা করছে না? তাদের হোটেল ব্যবসা হয় নাই, তাদের পর্যটন ব্যবসা হয় নাই, নানান কিছু কিন্তু হয়েছে। সেখানের ট্যাক্সিগুলো কি ভাড়া পায় নাই, সেখানের খাবারের হোটেলগুলো কি মানে তারা পয়সা কামায় নাই, একটু শপিং টপিং হয় নাই, তাদেরও তো এখানে স্বার্থ ছিল। তো এখন এই যে কৃত্রিম ভিসা সংকট তৈরি করছে, ভাবছে বাংলাদেশ যাবে কই? বাংলাদেশ কিন্তু ভারতের এই দাদাগিরি শেষ করে দিয়েছে। তবে আমার মনে হয় যে বিকল্প পদ্ধতিটা নেওয়া হয়েছে, সরকারের উচিত ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই ক্যাপাবিলিটি আছে জনগণের ভোগান্তি কমাইয়া আপনি আপনার লেভেল অফ পাওয়ার, লেভেল অফ ইমেজ যেটা আছে আন্তর্জাতিক অঙ্গনে, সেইটাকে ব্যবহার করে এটা আরও সহজ করেন। সিস্টেম হয়েছে বিকল্প, বাট বিকল্পটা কিন্তু একটু পেঁচাইল্লা হয়েছে। এখানে ভারতের বিকল্প আমরা বের করছি, বাট বিকল্পটা ইজিয়েস্ট ওয়েতে হয় নাই। তারপরেও আমরা যে বিকল্প বের করতে পারি এটা একটা ভারতকে দেখানো হয়েছে, বাট আমরা মনে করি এটা আরও সহজতর করা উচিত। তো ভারতের পর্যটন ভিসা বন্ধ হওয়ার কারণে আপনার এখানে বিশেষ করে শিক্ষার্থীরা অনেকে বিপাকে পড়েছেন, এবং ওয়ার্ক পারমিট ভিসাতে যারা ইউরোপের বিভিন্ন দেশে যাচ্ছিলেন তারাও কিন্তু বিপাকে পড়েছেন। এইসব সমস্যা বিবেচনায় দিল্লির বিকল্প হিসাবে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ করেছে আপনার অন্তর্বর্তী সরকার। তো সেই তৃতীয় দেশ আসলে কোনটা? একটা দেশ না, সেখানে অনেকগুলো দেশ কানেক্ট করা হয়েছে। বলা হচ্ছে যে পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য ভিসা নিতে বাংলাদেশি নাগরিকদেরকে দিল্লি যেতে হতো। তো এসব দেশের দূতাবাস ঢাকায় নেই, তবুও এসব দেশে প্রতি বছর অনেক শিক্ষার্থী যান, ওয়ার্ক ভিসাতেও অনেকে যান। আর এখন রোমানিয়াতেও আপনার প্রচুর বাংলাদেশিরা কাজের ভিসায় বা শিক্ষার ভিসায় অনেকে যাচ্ছিলেন। এই অবস্থায় ভারতীয় হাইকমিশন বা ভারত সরকার ভিসা সীমিত করে দেওয়ায় বাংলাদেশ এখন যেটা করছে, রোমানিয়ার ভিসার জন্য আপনারা যারা অ্যাপ্লাই করেছেন বা অন প্রসেসিংয়ে আছেন, আপনারা যেতে হবে থাইল্যান্ড অথবা ভিয়েতনামে। ভিয়েতনামে যে দেশটির দূতাবাসে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। এছাড়া ভিয়েতনাম, পাকিস্তান ও কাজাখস্তানে বুলগেরিয়ার ভিসার আবেদন করা যাবে। তো আমার কাছে এই জায়গাটা একটু পেঁচাইল্লা মনে হয়েছে যে আবার ওইসব দেশে তো একটু পেঁচাইল্লা লাগতেছেই, নাকি বাংলাদেশে থাকা এদের যেই এম্বাসিগুলো আছে সেইখানে গিয়ে কাজ করা যাবে, বিষয়টা কিন্তু ক্লিয়ার না। যদি এমন হয় বাংলাদেশে এইসব রাষ্ট্রগুলোর যে সকল এম্বাসি আছে এখান থেকে কাজটা করা যাবে, তাহলে এটা গুড। আর যদি মনে হয় ওই দেশে গিয়ে করতে হবে, তাইলে কিন্তু এটা আরেকটু জটিল হয়ে গেছে। দিল্লিকে পাশ কাটিয়ে বিভিন্ন দেশ থেকে যেন শিক্ষার্থীরা তৃতীয় দেশের ভিসা পেতে পারেন সেই উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষ উদ্যোগে ভিয়েতনামের হ্যানয় এবং ইন্দোনেশিয়ার জাকার্তার দূতাবাসে, তার মানে ওই দেশেই যেতে হবে। যতটুকু আমার কথাগুলোতে মনে হচ্ছে 86 জন বাংলাদেশের শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করেছেন। তো আবার ইন্দোনেশিয়া যাও, ভিয়েতনাম যাও, কোথাও না কোথাও ভারতে পাশের দেশ, পাশাপাশি সেখানে ভাষাগত একটা ইস্যু। আমরা বাঙালি মোটামুটি ঠেল্লা হিন্দি পারি, আবার বাংলা পারি। তো ভিয়েতনামে গেলে আবার সেখানে ভাষাগত একটা ইস্যু আছে, কিছু জটিলতা তো থেকেই যাচ্ছে। সূত্র বলছে দিল্লিকে পাশ কাটিয়ে ইউরোপের ভিসা তৃতীয় কোনো দেশ থেকে যেন পাওয়া যায় সেই উদ্যোগ নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আর বাংলাদেশের কাছাকাছি অন্য দেশগুলো থেকে যেন সহজে ভিসা পেতে পারেন সেই চেষ্টাই চলছে। এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, রোমানিয়া প্রভৃতি দেশের ভিসা যেন বাংলাদেশ থেকে পাওয়া যায় সেই প্রচেষ্টাও অন্তর্বর্তী সরকার চালাচ্ছে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার তিনি আবার তার ওই যে ডিপ্লোম্যাটিক ভাষায় বলছেন যাদের জরুরি প্রয়োজন তাদের ভিসা দেওয়া উচিত। তো জরুরি প্রয়োজনে তো বাংলাদেশের মানুষ ভারতে যায়, ট্যুরিস্টে যায় হয়তো নির্দিষ্ট একটা সংখ্যক মানুষ। এখন কি হয়েছে? হ্যাঁ, ভিসা ব্যবসা করো, দেখি কতটুকু করতে পারো। বাংলাদেশের মানুষ ভিসা বিকল্পভাবে নিয়ে নেবে, আজ না হোক কাল এখানে এম্বাসি সেট আপ হয়ে যাবে। তো তোমাদের হাতে যে কয়েকদিন ব্যবসা ছিল এগুলোকে কেন্দ্র করে তারা কি করবা দাদা? ভারত সরকারের এরকম চিপা মার্কার সিদ্ধান্তে
আমরা কিন্তু প্রতিবাদ জানাই বরাবরই। তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরেকটু শক্ত ভূমিকা নিয়ে অ্যাম্বাসিগুলো এখানে সেট আপ করা উচিত। এর পরবর্তী সরকারগুলোর এতটুকু ইন্টারন্যাশনাল ইমেজ নাই যেটা ডক্টর ইউনূসের আছে। আমরা আশা করি তিনি অচিরেই সকল সমস্যার সমাধান। ইতিহাসের নতুন অধ্যায় খোলার আহ্বান তারেক রহমানের। দর্শক, আপনারা জানেন যে এই শিরোনামটা কেন এখানে উল্লেখ করা হয়েছে। প্রথম আলোর একেবারে খুব গুরুত্ব দিয়ে এটি তারা সামনে এনেছে। এর কারণ হলো 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান খালাস পেয়েছেন। তিনি সহ অনেকেই খালাস পেয়েছেন, কিন্তু তারেক রহমানের জন্য এটা গুরুত্বপূর্ণ এই কারণে যে তিনি হচ্ছেন বর্তমানে বিএনপির কাণ্ডারি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা আপনারা জানেন যে তার একটা লম্বা সময় তার চিকিৎসা শুরু হবে ডিসেম্বরের মাঝামাঝি সময়, কিন্তু তার আগে থেকে বা চিকিৎসা শুরু হওয়ার পর থেকে একটা লম্বা সময় যে যাবে, এই সময় পুরো দলকে পরিচালনা করবেন তারেক রহমান। তিনি অতীতেও করেছেন, এখনো করছেন, আগামীতেও করবেন। এটা হচ্ছে বাস্তবতা। তো তার বিরুদ্ধে ছিল 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় একটি খুবই গুরুতর একটি রায়, সাজা, সেটি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। সেই কারাদণ্ড থেকে তিনি নিষ্কৃতি পেয়েছেন। পুরো মামলার রায়টা বাতিল করেছে হাইকোর্ট। এর ফলে বাবর, যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আব্দুল সালাম পিন্টু সহ 19 জন, তাদের যে মৃত্যুদণ্ড সেখান থেকে তারা রেহাই পেয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, তারাও রেহাই পেয়েছেন। এবং এটা বলা হচ্ছে যে এই রায়টা একেবারেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল, শোনা কথার উপর ভিত্তি করে রায় দেয়া হয়েছে। এবং যেই স্বীকারোক্তি যারা দিয়েছে, যেই জঙ্গি সংগঠনের হান্নান, মুফতি হান্নান, সেগুলো হচ্ছে জোরপূর্বক তাদের কাছে নেওয়া হয়েছে এবং একটা কাহিনী সাজানো হয়েছে যে এরা এই সমস্ত পরিকল্পনা করতে হাওয়া ভবনে গেছে, সেখানে তারেক রহমান উপস্থিত ছিল, এই সমস্ত আগম বাগম, এবং তার উপর ভিত্তি করে যাবজ্জীবন কারাদণ্ড। যাই হোক, এখন পট পরিবর্তন হতে এবং তারেক রহমানের দেশে এসে রাজনীতি করার পথ উন্মুক্ত হয়েছে। আজকে বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে পল্টনে, সেটাও নিশ্চয়ই দেখেছেন। তারপর সন্ধ্যায় ফেসবুকে সবার উদ্দেশ্যে তিনি একটি পোস্ট দিয়েছেন তারেক রহমান। সেখানে বলছেন, আসুন রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে আমরা ঐক্যবদ্ধ হই এবং ইতিহাসের এমন একটি নতুন অধ্যায় খুলি যেখানে রাজনৈতিক পার্থক্যের জন্য কারো জীবন বা পরিবার ধ্বংস হবে না। আজ 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেন উচ্চ আদালত। এরপর সন্ধ্যায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে এই প্রতিক্রিয়া জানান। ইংরেজিতে লেখা ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, সত্যের সৌন্দর্য হচ্ছে এটি অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে নিশ্চিতভাবেই বিজয় লাভ করা। আমাদের এই বিশ্বাস দেয় যে শেষ পর্যন্ত ন্যায় বিচার ও ন্যায্যতাই জয়ী হয়। আসুন রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে আমরা ঐক্যবদ্ধ হই এবং ইতিহাসের এমন একটি নতুন অধ্যায় খুলি যেখানে রাজনৈতিক পার্থক্যের জন্য কারো জীবন বা পরিবার ধ্বংস হবে না। আমি জানি না এই আহ্বান কি আওয়ামী লীগ সহ সবার উদ্দেশ্য কিনা, সেটা যদি হয় তাহলে তো বলা যাবে যে এটা বিরাট একটা মহত্ব, যে এত পরিস্থিতির পরেও তিনি সব রাজনীতিক বা রাজনৈতিক দলের প্রতি এই আহ্বান তিনি জানাচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো লিখেছেন, আমরা গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত করার অঙ্গীকার করি, যা বিশ্বাস ও আদর্শের বৈচিত্র্যকে ধারণ করে নির্বাচনী অংশগ্রহণের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ধারণ করে জনগণকে ক্ষমতায়িত করে। সেই যাত্রায় সব নাগরিকের অধিকার ও স্বাধীনতার সুরক্ষা এবং একটি অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও নিয়মভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা আইনের শাসন, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে চাই। এটা একটা খুবই চমৎকার আহ্বান, একটা সার্বিক একটা আহ্বান। দেখা যাক এই সার্বিক আহ্বানের মধ্য দিয়ে আসলে সুনির্দিষ্ট কোনো লক্ষ্য আছে কিনা, সেটাও নিশ্চয়ই দর্শক পরে বোঝা যাবে।
সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য পেলেন যে নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি বলতেছেন, এইদিকে আবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কি বলতেছেন। দর্শকতা, যতই নরেন্দ্র মোদী বাংলাদেশের মানুষকে বিপদে ফেলার চেষ্টা করে, বাংলাদেশকে বিপদে ফেলতে চায়, এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার ভারতের কাছে, বাংলাদেশের জনগণ ভারতের কাছে কোনোদিন মাথা নত করবে না। আবার অপমান করে দিলেন ডক্টর ইউনূস। দর্শকতা, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও ভারতের বিরুদ্ধে কঠিন বক্তব্য রেখেছেন যে ভারতকে কোনো রকম প্রশ্রয় দেওয়া যাবে না। যাই হোক, এইদিকে আবার আপনারা এটাও জানতে পারলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল মামলা থেকে খালাস পেয়েছে এবং নতুন কোনো অধ্যায় শুরু করতে যাচ্ছেন। হয়তো খুব শীঘ্রই তিনি দেশের মাটিতে পা রাখবেন। যাই হোক, নতুন কোনো তথ্য নিয়ে আবার যদি পাই আপনাদের সঙ্গে আমি হাজির হব। আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য পেলেন, বিস্তারিত ইনফরমেশন পেলেন। যদি এই সম্পর্কে আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।